This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রভাত টিভি 9 বাংলায় লিমা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে নজর অবশ্যই মহাকুম্ভে। আনন্দ অফুরান অমৃত কুম্ভের সন্ধানে পূর্ণ উদ্যমে প্রয়াগে ডুব দিচ্ছেন পুণ্যার্থীরা। ভোর 5:03 পৌষ পূর্ণিমা তিথি পড়েছে, চলছে শাহী স্নান। 144 বছর পর ঐতিহাসিক কুম্ভ সাগর সঙ্গমে জনজোয়ার। 45 দিনে 45 কোটি ভক্ত সমাগমের অনুমান করছে প্রশাসন। প্রয়াগের ত্রিবেণী সঙ্গম অমৃত কলস, সেখানে স্নান, অমৃত অবগাহন, মসৃণ ব্যবস্থাপনা ও নিখুঁত প্রশাসন পরিচালনায় তাক লাগিয়ে দিয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার। দেশ বিদেশ থেকে ছুটে এসেছেন পর্যটকরা এবং আজ ভোরবেলা থেকেই যেদিকে আমাদের নজর ছিল, অর্থাৎ সাধু সন্তদের শাহী স্নান, বেশ কিছুক্ষণ সমস্ত সাধারণ মানুষের জন্য কিন্তু সেই শাহী স্নানের যে জায়গা সেটা বন্ধ থাকলেও পরবর্তীতে খুলে দেওয়া হয়। অবশ্যই গঙ্গাসাগরের নজর রয়েছে, কারণ বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর গঙ্গাসাগরে স্নান, এই পুণ্য স্নানে বলা হয় সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। তাই মহাকুম্ভ যদি প্রথম হয়, তাহলে দ্বিতীয়তে অবশ্যই গঙ্গাসাগর রয়েছে। চলুন সকাল সকাল আমরা একটু গঙ্গাসাগরেই বরং নজর রাখি। আমাদের রিপোর্টাররা সব জায়গায় পৌঁছে গিয়েছেন আপনাদের জন্য সেই ছবি দেখাবে বলে। আমি আগে শুভেন্দুর কাছে চলে যেতে চাইবো। শুভেন্দু, আজকের এই যে সময়, যে তিথি, তা 144 বছর পর আবারও, এবং সকাল থেকে আমরা দেখছি যে প্রচুর প্রচুর মানুষ গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন। এখন কি দেখছো তুমি? দেখো, গতকাল থেকে কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছিল। আজকে সময়ের আগে দেশের বিভিন্ন প্রান্তের লাখো লাখো পুণ্যার্থী আমি দেখানোর চেষ্টা করব যে সাগরের জলে একেবারে ঝাঁপিয়ে পড়েছে। উত্তরে হাওয়ায় সাগর স্নান সারা পুণ্যার্থীরা একেবারে জবুতবু অবস্থা। গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো পুণ্যার্থী তারা আজকে সকাল থেকে কিন্তু একেবারে তারা স্নান সারছেন। 1 থেকে 6 নম্বর স্নানঘাট থেকে তারা স্নান সেরে তারা কিন্তু একে একে ধীরে ধীরে পায়ে তারা কিন্তু চলে যাচ্ছেন কপিলমুনির মন্দিরে, সেখানে পুজো দিয়ে একেবারে বেরিয়ে যাচ্ছেন। ফলে আজকের সারা দিন কিন্তু বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা কিন্তু জড়ো হতে শুরু করেছেন গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। দেশের যারা এখনও পর্যন্ত মেলায় আসতে পারেনি, গঙ্গাসাগরে আসতে পারেননি, তাদেরকেও কিন্তু লট নম্বর 8 থেকে কাকদ্বীপ হয়ে, তাদেরকে কচুবেড়া হয়ে তারা কিন্তু বাসে এবং ট্রেনে চেপে তারা আসছেন। এবং এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছ, একদম ঠিক থেকে ভিড়, যেদিকে চোখ দেয় শুধু মাথা আর মাথা। দেশের বিভিন্ন প্রান্তের পুণ্যার্থীরা তারা কিন্তু এসছেন, তারা শুধুমাত্র মোক্ষ লাভের আশায়, পুণ্যার্জনের আশায়, কারণ বছরের এই দিনটাই অপেক্ষা করেন। কারণ আজকের সকাল 6:58 নাগাদ পুণ্যযোগ শুরু হয়েছে, চলবে আগামীকাল সকাল 6:58 পর্যন্ত। ফলে এই 24 ঘন্টায় পুণ্যার্থীরা কিন্তু তারা সাগর স্নান সারবেন। প্রশাসনের তরফে সারাক্ষণ মাইকিং চালানো হচ্ছে, মাইকে, কারণ গভীর সমুদ্রে যেন কেউ স্নানে চলে না যায়। তবে সিভিল ডিফেন্স, এনডিআরএফ, এসডিআরএফের স্পিডবোট টহল দিচ্ছে গোটা সমুদ্র তটে, এবং মাঝে মাঝে পুণ্যার্থীদেরকে সতর্কও করা হচ্ছে। একেবারে সতর্ক তো করাই হচ্ছে। এবং আমরা যদি গঙ্গাসাগরের এই ছবি দেখছি, তাহলে মহাকুম্ভে এখন কি চলছে সেই ছবিটা মিস হতে দেবেন না। জ্যোতির্ময় কর্মকার আমাদের রিপোর্টার সেখানে পৌঁছে গিয়েছেন। জ্যোতির্ময়, দেখো, সকাল থেকে আমরা যে ছবি দেখিয়েছি, আজকে ভোরের আলো ফোটার আগে থেকে এখানে যে 13টি আখাড়া রয়েছে, সেই 13টি আখাড়ার প্রধানরা বা মহামণ্ডলেশ্বররা তাদের রথে করে যাত্রা করতে এসেছেন। আমরা যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেখানে এই মুহূর্তে পুণ্য স্নান চলছে। সাধারণ মানুষ তারা স্নান করছেন, এবং এই যে ব্রিজ দেখতে পাচ্ছ, যে সেতু দেখতে পাচ্ছ, এই সেতু থেকেই কিন্তু মূলত উল্টো দিকে যে দ্বীপ রয়েছে, সেই দ্বীপে আখাড়াগুলি রয়েছে, অর্থাৎ মোট 13টি আখাড়া। তার মধ্যে মহানির্বাণ আখাড়া, সেই আখাড়া থেকেই প্রথম সাধুরা আসেন এবং তারা স্নান করেন। তাদের প্রত্যেকের জন্য 40 মিনিট করে বরাদ্দ ছিল, অর্থাৎ অমৃত স্নানের জন্য 40 মিনিট সময় বরাদ্দ ছিল, এবং তারা স্নান করে সরে যাওয়ার পরেই কিন্তু এই ঘাট খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। আজ ভোর 4টের সময় যখন আমরা এই ত্রিবেণী সঙ্গমের দিকে হেঁটে আসছিলাম, যে ছবি আমরা দেখেছি, প্রায় কয়েক কোটি মানুষ তারা হেঁটে আসছেন এই ত্রিবেণী সঙ্গমের দিকে।
জনস্রোত আছড়ে পড়ছে এই ত্রিবেণী সঙ্গমের স্রোতের সঙ্গে মিশতে। এবং আজ ভোর 5টার কিছুটা আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি ঘোষণা করেছেন যে গত 24 ঘন্টায় অর্থাৎ আজ ভোরের আলো ফোটার আগে পর্যন্ত মোট 1.25 কোটি মানুষ পুণ্য স্নান করেছেন। এবং আজকের যে স্নান সেই স্নানকে বলা হয় শাহী স্নান। অর্থাৎ প্রথমে যে যাত্রার ছবি আমরা দেখিয়েছি সকাল থেকে, যেখানে রথে চড়ে বিভিন্ন আখাড়ার মহামণ্ডলেশ্বররা এসছেন, সেই যাত্রাকে বলা হয় শাহী স্নান বা স্থানীয় ভাষায় যাকে বলা হয় শাহী বারাত। এবং এই শাহী বারাতের মধ্যেই কিন্তু সামিল হয়েছিলেন নাগা সন্ন্যাসীরা। এখানে বারবার ধরে যে কথা বলছেন, অর্থাৎ যে সমস্ত মহারাজরা এখানে রয়েছেন, সন্ন্যাসীরা রয়েছেন, তাদের কথকতায় যে কথা এখানে প্রতি মুহূর্তে মিশে রয়েছে তা হচ্ছে যে যখন শিব পার্বতীকে বিয়ে করে ফিরছিলেন সেই সময় এই নাগা সন্ন্যাসীরা তারা পথ আটকান। তাদের অভিযোগ ছিল যে শিবের বরযাত্রীতে চর আচর দেব দেবী দৈত্য দানব সকলের আমন্ত্রিত হয়েছিল, কিন্তু নাগা সন্ন্যাসীরা তারা আমন্ত্রণ পাননি। এবং তাদের জন্য আলাদা করে যেদিনকে এই অমৃত কুম্ভ উঠে এসেছিল সাগর মন্থনের পরে, সেই সমুদ্র মন্থনের পরে অমৃত কুম্ভ থেকে অমৃত পান করার আগে মহাদেব তিনি শাহী স্নান করতে যান এবং তার সেই শাহী বরাতে সামিল হন নাগা সন্ন্যাসীরা। সেই ধারাবাহিকতা আজও বজায় আছে। এবং আজকের এই স্নান অর্থাৎ যে জায়গায় আমরা ত্রিবেণী সঙ্গমে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, স্রোতস্বিনী গঙ্গার পাশে ঠিক কিছুটা দূরে সেখানে স্রোতস্বিনী যমুনা রয়েছে এবং সরস্বতী অর্থাৎ মিথিক্যাল সরস্বতী, পুরাণে যে সরস্বতীর কথা বর্ণিত আছে সেই সরস্বতীও এখানে অন্তঃসলীলা বলে দাবি করা হয়। সেই জায়গাতে যখন লোকে স্নান করছেন তারা মনে করছেন যে অমরত্ব লাভ না করলেও আদতে তারা অমৃত কুম্ভে স্নান করছেন, যাবতীয় পাপ ধুয়ে ফেলা সম্ভব। এবং সেই ছবিটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কাতারে কাতারে মানুষ তারা এখানে রয়েছেন। আমরা একটি মাত্র ঘাটে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু একের পর এক এরকম মোট 42টি ঘাট রয়েছে শুধুমাত্র এই পারে, এবং অন্যান্য যে দ্বীপগুলি রয়েছে সেখানে আরও অসংখ্য ঘাটে কোটি কোটি মানুষ স্নান করছেন। সঙ্গে থাকো জ্যোতির্ময়। মহাকুম্ভ থেকে সরাসরি আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু যারা মহাকুম্ভে পৌঁছতে পারছেন না, যারা অন্যান্য জায়গায় যেতে পারছেন না, যারা গঙ্গাসাগর যেতে পারছেন না, বাবুঘাটেও কিন্তু ভিড় কম নয়, কারণ সেখানেও শাহী স্নান চলছে। সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে। সোমা সেই ছবিটা দেখাবেন। সোমা, সংক্রান্তির পুণ্য তিথিতে আজ কিন্তু বাবুঘাটের গঙ্গায় সেখানে কিন্তু প্রচুর পুণ্যার্থীর ভিড় আমরা একেবারে দেখলাম। ভোরবেলা থেকেই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা তারা এসেছেন এবং বাবুঘাটে সেই পুণ্য স্নান তারা সারছেন। এবং আজকের দিনে একেবারে একদিকে যেমন গঙ্গায় সেখানে ডুব দিয়ে পুণ্য স্নান সারা, অপরদিকে কিন্তু অনেক পুণ্যার্থী আছেন যারা কিন্তু এখানে পুজোও করছেন, অর্থাৎ গঙ্গা মাকে পুজো করছেন, পাশাপাশি সূর্যদেবকে পুজো করছেন এবং পিতৃপুরুষকেও জলদান করছেন। এইভাবে কিন্তু একেবারে ভোরবেলা থেকে বাবুঘাটে সেখানে কিন্তু পুণ্যার্থীরা তারা কিন্তু ডুব দিয়ে পুণ্য অর্জন করছেন। এবং একটু বলার বিষয় যে শুধুমাত্র কিন্তু বড়রা নয়, এখানে কিন্তু আমরা দেখছি ছোটদেরকেও সঙ্গে করে নিয়ে আসা হয়েছে এবং তারাও কিন্তু সেখানে ডুব দিচ্ছেন, অর্থাৎ এই গঙ্গায় ডুব দিচ্ছে মা বাবার হাত ধরে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং অনেক পুণ্যার্থীর সাথে কথা বলছি, তারা বলছে যে অনেকেই গঙ্গাসাগরে পৌঁছতে পারেন না বিভিন্ন কারণে, তারা কিন্তু মনে পবিত্রতা রেখে এই বাবুঘাটের গঙ্গায় সেখানে কিন্তু তারা আজকে আসেন এবং পুণ্য স্নান করে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পুণ্যার্থীর ভিড় রয়েছে, তারা এখানে পুণ্য স্নান সারছেন। অপরদিকে যাতে আজকের দিনে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে একেবারে যে নজরদারি, অর্থাৎ নৌকায় করে যে নজরদারি, সেই নজরদারি চলছে। এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী তারাও কিন্তু নৌকা করে সব সময় কিন্তু টহল দিচ্ছেন এবং পুণ্যার্থীরা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু বারবার এখানে তাদেরকে সতর্ক করা হচ্ছে, অর্থাৎ গঙ্গার একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে, ঘাটের একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে, এরপরে কিন্তু তারা নামতে পারবেন না, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা ডুব দিতে পারবে। বেশ প্রথমে তুমি সঙ্গে থাকো, কারণ মকর সংক্রান্তির এই ভোর থেকে জয়দেব কেন্দুলিতে আমাদের নজর থাকবে, কিন্তু এই পুণ্য স্নানের পর পুণ্যার্থীরা কি বলেছেন সেটা দেখাবো আপনাদের। গাড়িতে আস্তে আস্তে মানে যেইভাবে মানে ঠান্ডাটা লাগছিল একদম ঠান্ডা লাগেনি,
মানে আমি আরো মানে দুবার তিনবার তো ডুব দিয়েছি, তার আরো বেশি ডুব দিয়েছি। হ্যাঁ, গঙ্গাসাগরের পরিবর্তে এখানে আসে, বাবুঘাটে আসে। না, কোনোবার যাইনি, এখানেই গঙ্গাসাগর করলাম, মিনি গঙ্গাসাগর। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ডুব দেওয়ার পর একদম ঠান্ডা কমে গেল। এখন গঙ্গাসাগরের থেকে এটা একটা মিনি গঙ্গাসাগরে আমরা স্নান করে খুব সুন্দর শান্তিভাবে করলাম, আর খুব আনন্দ লাগলো। স্নান করে কোনো ঠান্ডাও লাগেনি, কিচ্ছু হয়নি, আরো মনে হচ্ছিল আরো স্নান করে। কুম্ভে যেতে পারছি না, এখানে তো করে নেব, যতদিন কুম্ভের স্নান আছে ততদিন এখানে করে নেব, এটাই সব। মকর সংক্রান্তির ভোর থেকে জয়দেব কেন্দুলিতে অজয় নদের জলে ডুব দিলেন লাখো পুণ্যার্থী। প্রায় 400 বছরের প্রাচীন কেন্দুলির জয়দেবের এই মেলায় প্রচুর ভিড় ভোরবেলা থেকে। কারণ আমাদের রিপোর্টার হিমাদ্রি সেই ছবিটাই আপনাদের এখন দেখাবেন। হিমাদ্রি, দেখো একেবারেই মকর সংক্রান্তির এই পূর্ণ তিথিতে এই যে জয়দেবের যে ঘাট অজয় নদীতে, সেখানে কিন্তু লাখো মানুষ ইতিমধ্যেই সেখানে পূর্ণ স্নান করেছে এবং সেই ভোর প্রায় 3:30 থেকে শুরু হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেই ছবিটা আবারও একবার দেখাবার চেষ্টা করব। এখনও পর্যন্ত কিন্তু বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে যে 10 থেকে 15টি ঘাট রয়েছে সেই ঘাটগুলিতে কিন্তু পূর্ণ স্নান করছেন। অর্থাৎ আজকের এই দিনে প্রায় 400 বছর ধরে এই রীতি মেনে আসা হচ্ছে এবং আজকের এই পূর্ণ তিথিতে কিন্তু ভোর থেকেই সাধারণ মানুষের ভিড়। পাশাপাশি আরও একটা ছবি দেখাবার চেষ্টা করব, মেলার যে পূর্ব বর্ধমানের দিক থেকে যে প্রবেশদ্বার সেই ছবিটা দেখাবার চেষ্টা করব। হাজার হাজার মানুষ তারা কিন্তু পায়ে হেঁটে যে জয়দেব কেন্দুলির যে মেলা সেই মেলা স্থলে প্রবেশ করছেন। অর্থাৎ একদিকে যেমন পূর্ণ স্নান চলছে, অপরদিকে বাউলের আখড়া, জয়দেবের মেলা, এই সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে জমজমাট। আর এই সমস্ত কিছুকে কন্ট্রোল করার জন্য কোনোটাকে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু মোতায়েন রয়েছে পুলিশ, এনডিআরএফ, সিভিক থেকে শুরু করে প্রশাসনের সমস্ত আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন, যাতে কোনোভাবেই এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সাধারণ যারা পুণ্যার্থী তারা যেমন বলছেন যে কুম্ভতে যেতে পারিনি, ঠিক আছে, গঙ্গাসাগর যেতে পারিনি, কিন্তু জয়দেব কেন্দুলি বা কম কথা, এখানে আজকের এই বিশেষ তিথিতে যদি স্নান করা হয় তাহলে কিন্তু পূর্ণ অর্জন করা হয়। আর সেই পূর্ণ অর্জনের জন্যই কিন্তু পূর্ণ স্নানের মেতেছে লক্ষাধিক মানুষ। সেই ছবিটা দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ তারা কিন্তু এসেছেন। যে ঘাটগুলি, সমস্ত ঘাট কিন্তু সেই ভোর থেকে এখনও পর্যন্ত কিন্তু লক্ষ লক্ষ মানুষ তারা সেই ঘাটগুলিতে স্নান করছেন। এই যে শীতের সকাল, সেটা দেখে কিন্তু বোঝার একেবারেই উপায় নেই, একেবারে সেই কথা বোঝার উপায় নেই যে শীতের সকাল কনকনে ঠান্ডাকে সরিয়ে কিন্তু উপেক্ষা করেই কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থী তারা পৌঁছে যাচ্ছেন। কেউ বা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, কেউ দেখছি আমরা প্রয়াগরাজ, কেউ দেখছি বাবুঘাট, তো কেউ তো দেখছি আমরা কেন্দুলির এই মেলায়, যেখানে প্রচুর প্রচুর মানুষ হাজির হয়েছেন। মকর সংক্রান্তিতে ঘাটালের শিলাবতী নদীর ঘাটে উপচে পড়া ভিড়, ভোর থেকে পূর্ণ স্নান, সঙ্গে চলছে টুসু ঠাকুরের ভাসান। কারণ এই ঘাটালে শিলাবতী নদীর পাড়ে বসেছে মকর মেলা। বিভিন্ন প্রান্ত থেকে শিলাবতী নদীতে মকর স্নানে এসেছেন বহু পুণ্যার্থী। মহাকুম্ভে অতিথি হিসেবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ যোগী সরকারের। চিঠি পাঠিয়েছেন উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তরফে এই আমন্ত্রণ। কথা বলবো, আমাদের রিপোর্টার প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কি রয়েছে সেই আমন্ত্রণে, কি বলা হলো প্রদীপ্ত? দেখো, সেই আমন্ত্রণে যে কথা বলা হয়েছে মূলত 3টে দিনের কথা তারা আসতে বারণ করছেন, সরাসরি নয়, কিন্তু সেই সময় যেহেতু 3টে দিন ভিড় থাকবে, অর্থাৎ আজকে 14ই জানুয়ারি মকর সংক্রান্তি, 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা এবং 3রা ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, এই 3টি ডেট বাদে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আসতে পারেন। রাজ্যের অতিথি হিসাবেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিধানসভার স্পিকার
আর তিনি যেমন ভাবে আমন্ত্রণ জানিয়েছেন এবং চিঠিতে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে এই আমন্ত্রণ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তরফে। আর যদিও বিমানবাবু যে কথা জানিয়েছেন যে পূর্ব নির্ধারিত বেশ কিছু কর্মসূচি তার থাকায় তিনি এবার যেতে পারছেন না, পরবর্তী সময় তিনি যাবেন। এবং খুব স্বাভাবিকভাবেই এটা নিয়ে রাজনৈতিক চর্চার বিষয় হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছেও যখন আমরা জানতে চাই, তিনি তখন জানান যে এটাই উত্তরপ্রদেশ সরকার, যে তারা স্পিকারকে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার হিসাবে দেখেন, সেখানে কোনো রাজনৈতিক দলের বিষয় নেই এবং সেই কারণেই তারা পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে আমন্ত্রণ জানালেও ব্যক্তিগত কাজের জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই প্রয়াগরাজে যে 144 বছর পরে মহাকুম্ভ চলছে সেখানে তিনি অবশ্য যেতে পারছেন না। আচ্ছা, ধন্যবাদ প্রদীপ্ত। জমি বিতর্কে আজকে 12 নম্বর জাতীয় সড়কের 17 কিলোমিটার সম্প্রসারণের কাজ। 2013 সালের আইন অনুযায়ী টাকা না মিললে জমির মালিকরা জমি দিতে নারাজ, যদিও প্রশাসন সূত্রে দাবি জট দ্রুত কেটে যাবে। দীর্ঘ 15 বছর পার, এখনো জমি জটে আটকে 12 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ। কারণ জমি দিতে নারাজ জমির মালিকদের একাংশ। তাদের দাবি 2013 সালের জমি অধিগ্রহণ আইন মোতাবেক জমির দাম দিতে হবে সরকারকে। আমরা এখন চাই 2013 সালের আইন অনুযায়ী টাকা দিক, যার বর্তমান বাজার অনুযায়ী 4 গুণ, 100% সোলার। কিন্তু বর্তমান বাজারটা কি সেটাই আজকে আমাদের আধিকারিকরা জানাচ্ছে না। সন্তোষপুর থেকে রাজবেড়িয়া পর্যন্ত 17 কিলোমিটার এলাকায় 12 নম্বর জাতীয় সড়ক চওড়া করার কথা, সেই কাজ জমি জটে থমকে। সূত্রে খবর, এই 17 কিলোমিটার রাস্তায় প্রায় 20,000-এর বেশি পরিবারের জমি রয়েছে। সমস্যা সমাধানে একাধিকবার জমির মালিকদের সঙ্গে বৈঠক করেছেন প্রশাসন এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ, কিন্তু জটিলতা কাটেনি। 2013 সালের আইন অনুযায়ী টাকা না মিললে জমির মালিকরা জমি দিতে নারাজ। 29 নম্বর জাতীয় সড়ক নোটিফিকেশন হয়েছে 2009 সালে, অধিগ্রহণ কার্য আরম্ভ হয়েছে 2011 সালে, অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়েছে 14 সালে। 14 সালের আগে 2013 যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে, ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, সেখানে ফ্রেশ অ্যান্ড ফেয়ার কম্পেনসেশনের কথা বলা হয়েছে। সেটাকে পাশ কাটিয়ে 2014 সালে যখন অ্যাওয়ার্ড দিচ্ছে, টোটাল আমাদেরকে অন্ধকারে রেখে একটা মিনিমাম পয়সা দিয়ে অধিগ্রহণ কার্য শুরু করেছে। ধারেই আমার জমি আছে, কারখানা আছে, কিন্তু এরা যা বাহানা করছে সরকার, তার মানে সরকারের পক্ষ থেকে যারা এরা মানুষকে চিটিংবাজি বুঝিয়ে আমাদেরকে জমি নেওয়ার জন্য তৈরি হচ্ছে। কিন্তু কতটা জমি যাবে? আমার জমি যাচ্ছে 750 টাকা। পেমেন্ট দেওয়ার সময় বলছে আপনার 500 হচ্ছে না। এখানেও একটা ধাপ্পা বাজার আছে। জাতীয় সড়ক সম্প্রসারণে জমি জট, 2013 আইন মোতাবেক টাকা দাবি জমির মালিকদের। দ্রুত জট কেটে যাবে দাবি প্রশাসন সূত্রে। কিন্তু প্রশাসন অতি সম্প্রতি দাবি করছে যে প্রায় 90% সমস্যা মিটিয়ে ফেলেছেন। খুব তাড়াতাড়ি নতুন বছরে এই জমি জট সম্পূর্ণরূপে মিটে গিয়ে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হবে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। নিমতাই কল্যাণী এক্সপ্রেসওয়েতে জমি নেওয়ার প্রক্রিয়া ঘিরে বিতর্ক। জমি মালিকদের অভিযোগ, জমি নেওয়ার জন্য জোর জুলুম করছেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা, আর পুলিশ তাতে মদত দিচ্ছে বলে অভিযোগ। জট কেটে যাবে দাবি তৃণমূল পরিচালিত উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানের। সম্প্রসারিত হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, সেজন্য জমি প্রয়োজন। আর সেই জমি নেওয়ার প্রক্রিয়া ঘিরেই জোর জুলুমের অভিযোগ পুলিশ প্রশাসন এবং শাসক দলের বিরুদ্ধে। জমি মালিকদের অভিযোগ, আইন মোতাবেক পুনর্বাসনের ব্যবস্থা না করেই জমি দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে তাদের ওপর। জুলুমের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ জমি মালিকরা। কল্যাণী এইমসে দ্রুত পৌঁছতে সম্প্রসারিত হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। দ্রুত গতিতে চলছে সেই কাজ। এই এক্সপ্রেসওয়ে গিয়েছে নিমতার ওপর দিয়ে। সেখানে জমি অধিগ্রহণের জন্য 2006 সালে নোটিশ দেওয়া হয়। 2008 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছিল জমির মালিক পরিবারগুলি। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল সরকার। 2017 সালে নতুন করে একটি মামলা করা হয়। তাতে দাবি করা হয় 2013 সালের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী যেন জমি নেওয়া হয়। তিনি নিমতার বাসিন্দা শিখা গঙ্গোপাধ্যায়। 3 কাঠার ওপর জমি সরকারকে দিতে রাজি ছিলেন তিনি। অভিযোগ, আইন মোতাবেক যে টাকা পাওয়ার কথা তা না পেয়ে আপত্তি জানাতেই জুলুমের শিকার হন তিনি। সরকার বলেছিল যে ওটা 18 লাখ টাকা কাঠায় আমরা বিক্রি করব, কিন্তু আমাদের ধরুন দোতলা প্লাস ওপরেও ঘর আছে, সেই মিলিয়ে ওরা যা মানে ইয়ে করেছে, ভ্যালু দিচ্ছে, সেটা নেবার মতো নয়। কখনো গরম দেখাচ্ছে যে এই এখন যারা সরকার চালাচ্ছে তারা,
এখন যদি আমি বেশি করে নাম বলে দিই আবার এটা যদি ফ্ল্যাশ হয় তখন হয়তো আমার ওখানে যাওয়াই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওই কারণে তাও আমি সহ্য করেছি, বলেছি না আমি কেসে যা ডিসিশন হবে আমি সেটাই মানব। যে পুলিশ ফোর্স দিয়ে লোকাল তৃণমূল নেতাকে দিয়ে তাদের বাড়িতে প্রথমত ময়লা ফেলা হতো যাতে বাড়িতে থাকতে না পারে, ঘর ছেড়ে দিতে হয়, বাধ্য হয়, এবং রীতিমতো থ্রেট করা হয়েছে, পুলিশ একজন মক্কেলকে তুলে নিয়ে গেছে জোর করে, বিভিন্ন রকমভাবে ফোর্স করানো যাতে তারা সেল ডিড এক্সিকিউট করে দেয় সরকারের পক্ষে। শুধু শিখা গঙ্গোপাধ্যায় নন, নিমতায় শাসক দলের রোষানলে এক ক্যান্সার আক্রান্ত বৃদ্ধা ও প্রাক্তন সেনাকর্মীও। তাদের দাবি সঠিক পদ্ধতিতে জমি অধিগ্রহণ হলে তারা জমি দিতে রাজি, কিন্তু মা ছেলের অভিযোগ শাসক ঘনিষ্ঠ লোকেরা তাদের কাছ থেকে জমি কিনে নিতে চাইছে, আর তাতে রাজি না হওয়ায় খুনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সকালবেলা এসে এখানে দাঁড়ালো, এই জায়গা দিচ্ছিস না কেন, তোর ছেলেকে মার্ডার করে দেবো, আমাকে রোজ এসে ধমকি দিতে, যাবি না ঘাড়ের মধ্যে বাড়ি ভেঙে দেবো, ওসি বলতে গায়ের মধ্যে বাড়ি ভেঙে দেবো, ওসি বর দেখাচ্ছে, ছেলের গাড়ি, আমার ছেলের স্কুটার আটকে নিয়েছে, গাড়ি আছে সে কর্ফিউ তাও আটকে রেখে দিয়েছে, মানে ওকে ভয় মেরে ধরে বলে আপনার ছেলের কি যে অবস্থা হবে আপনি জানেন না, আমরা স্বেচ্ছায় কিনবো, আপনারা লেখেন যে আমরা স্বেচ্ছায় বিক্রি করতে চাইছি, আমি বিক্রি আমরা করব না, অধিগ্রহণ করেন আজকেই দিয়ে দেবো, কারণ একটা রাস্তা হচ্ছে ভালো কাজ, নিশ্চয়ই দেবো। প্রত্যেক দিন এসে মাকে থ্রেট করা হচ্ছে যে আপনার ছেলেকে মার্ডার করে দেবো, এই করে দেবো, কনস্ট্যান্টলি থ্রেটেনিং হচ্ছে। আর বাকি যেগুলো আপনি তো ভিডিওতে দেখেছেন যে বাড়িঘর ভেঙে দেওয়া, জলের পাইপলাইন ভেঙে দেওয়া। আজকে আমার মা ক্যান্সার পেশেন্ট, একজন ক্যান্সার পেশেন্ট, কমান্ড হসপিটালে মার অপারেশন হয়েছে, সেই আর্থাইটিস, অস্টিও আর্থাইটিসের পেশেন্ট, সুগার পেশেন্ট। আজকে আপনারা দেখলেন যে ওখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। আমরা দীর্ঘদিন ধরে রিকোয়েস্ট করেছি যে আপনারা, রাজ্য সরকার আপনাদের এত টাকা দিচ্ছে, তাতেও আপনারা সবাই বাদ বাকি যত লোক পরিবার ছিল সবাই উঠে গেল, আপনারা কেন উঠছেন না, এ নিয়ে বারবার রিকোয়েস্ট করছি। তারপরে ওরা মামলা করে এবং সে মামলা শুনানি না হওয়া পর্যন্ত আরও যারা দুজন ছিল, 4 জন ছিল লাস্ট, 2 জন উঠে গেছে আর 2 জন এখনো রয়ে গেছে, আশা করছি খুব শিগগিরই উঠে যাবে। জমি আন্দোলনকে হাতিয়ার করে ক্ষমতায় এসেছিল রাজ্যের বর্তমান শাসক দল। তাদের দেখানো পথেই বদল হয় জমি অধিগ্রহণ আইনে। এখন সেই আইনকেই বুড়ো আঙুল দেখানোর অভিযোগ শাসক নেতাদের বিরুদ্ধে। শ্রাবন্তী সাহা ও রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। সংক্রান্তিতে শীতের সর্বনাশ, 12 বছরের তৃতীয় উষ্ণতম সংক্রান্তি কলকাতায়। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা উঠল 16.6 ডিগ্রি সেলসিয়াসে। ডিটেল জানবো, কমলেশ চৌধুরী রয়েছেন। কমলেশ, দেখো, মকর সংক্রান্তিতে কনকনে শীত পড়ে এটাই প্রবাদ, মানে সবাই তাই বলেন, কিন্তু এমনিতে হ্যাঁ শীতকালের পৌষ থেকে মাঘের দিকে যাচ্ছি আমরা, এই সময় ঠান্ডা ভালো থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে সংক্রান্তিতে শীতের কপাল খুব একটা ভালো ঠেকছে না এবং আমরাও খুব একটা ভালো ঠান্ডা পাচ্ছি না। মানে 2021 সালে 16.4 ডিগ্রি সেলসিয়াস ছিল, গত বছর সমস্ত রেকর্ড ভেঙে 19.7 ছিল, 2022-এ 18.2, এই তালিকায় তৃতীয় হচ্ছে এবছর 16.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। এর কারণ পরপর দুটো পশ্চিমী ঝঞ্ঝায়, গতকাল আমরা দেখেছি উত্তর ভারতে বৃষ্টিও হয়েছে, ফলে এবং আরো একটা ঝঞ্ঝা এই মুহূর্তে ঢুকছে, ফলে উত্তরে হাওয়ার যে যোগান এই মুহূর্তে থাকা দরকার সেটা নেই, সেই কারণেই রাতের তাপমাত্রা এতটা বেশি। 18ই জানুয়ারির পর ঠান্ডা ফিরতে পারে এরকমই একটা আবহাওয়া দপ্তর আশ্বাস দিয়েছে। বেশ ধন্যবাদ কমলেশ।